শুভেচ্ছা সবাইকে। শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাবা, সবাইকে মেনশন করে দিবা। জ্যামের কারণে আসলে আসতে পারি না, খুবই দুঃখিত। মানে কি বলবো, এমন একটা জায়গায় ধরো 10 মিনিটের পথ আধা ঘন্টা লাগে, হ্যাঁ কিছু করার নাই। বাট আজকে আমরা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করে ফেলবো। বাট আজকের পড়াটা বেশ ইন্টারেস্টিং আর কি, বুঝছো? আজকের কবিতাটা মজা পাবা তোমরা। আছি, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? জীবনে প্রথম নদী ক্লাসে আসছে। আচ্ছা ঠিক আছে নদী, কোনো সমস্যা নাই। আমরা 1-2 মিনিট অপেক্ষা করি, আমরা 1-2 মিনিট অপেক্ষা করি, ঠিক আছে? 1-2 মিনিট আমরা অপেক্ষা করতে পারি। সবাই যুক্ত হলে আমরা ক্লাসটা শুরু করব। আজকে ঋতু বর্ণন পড়াবো, যেটা আসলে একটু ইন্টারেস্টিং আছে, একটু কঠিন লাগে অনেকের কাছে, বাট সহজ লাগবে আশা করি। হ্যাঁ, সহজ লাগবে এই বিশ্বাস নিয়ে আমরা ক্লাস শুরু করব। সবাই যুক্ত হয়ে যাও, সবাইকে মেনশন করো, ঠিক আছে? ওকে, আমরা 20 জন অলরেডি যুক্ত হয়ে গেছি। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। চব্বিশ জন। ওকে, তো কতজন যুক্ত হয়েছো কাইন্ডলি একটু আমাকে জানাবা। ভালো আছি। দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে ঋতু বর্ণন, যে কবিতাটি আছে ঋতু বর্ণন, একটা মধ্যযুগীয় কবিতা, ঠিক আছে? মানে ঋতু নিয়ে বর্ণনা মনে হচ্ছে, তাই না? আমাদের সবার কাছে মনে হচ্ছে এটা মনে হয় প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, কিন্তু আসলেই হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা, কিন্তু এর ভিতরে না একটু রোমান্টিক ব্যাপার স্যাপার আছে, রোমান্টিসিজম আছে, বোঝা গেছে? কল্পনা বিলাসিতা আছে, ঠিক আছে? মানে এখানে আসলে একটু ঋতুর সাথে আমাদের একটা রোমান্টিক সম্পর্ক, যুবক যুবতীর আত্মার সম্পর্ক আছে, এই বিষয়টাই আসলে আমরা আজকে দেখবো। ক্লিয়ার? একদম প্রত্যেকটা লাইনের অর্থ আমরা বুঝবো, প্রত্যেকটা লাইনের অর্থ আমরা বুঝবো, যাতে করে আমাদের কোনো এমসিকিউ আসলে না আটকাই। যে ধরনের এমসিকিউ আসুক না কেন আমরা আটকাবো না। ভালো নাই জেরিন? কেন জেরিন ভালো নাই কেন? দেখো, তাহলে আমরা কি শুরু করবো? আমি আর একটু দেখি কতজন আসছো তোমরা। 30। আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, মধ্যযুগের কবি আলাওল, প্রায় আজ থেকে 400 বছরের আগে, হ্যাঁ এই কবিতাটা হচ্ছে লিখছিল পদ্মাবতী কাব্যগ্রন্থে। হ্যাঁ, তো ওইখানে হচ্ছে একজন নায়ক ছিল পদ্মাবতী কাব্যগ্রন্থে, তো নায়কের নাম হচ্ছে তোমার রত্নকর নাকি এরকম একটা, ঠিক আছে? আর হচ্ছে পদ্মাবতী হচ্ছে এখানে নায়িকা। তো ওই ওই কাব্যগ্রন্থটার তোমার হচ্ছে একটা অংশ এখানে মানে এখানে আনা হয়েছে, ঠিক আছে? ওকে, তার মানে আমরা কি দেখতেছি যে পদ্মাবতী কাব্যের একটা অংশ আসলে এখানে ঋতু বর্ণন অংশটাতে আনা হয়েছে। ক্লিয়ার? ওকে, তাহলে প্রথমে আমরা একটু দেখি, পদ্মাবতী নিজেই হচ্ছে নায়িকা, আরেকটা হচ্ছে রত্ন সেন, রত্ন সেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে পদ্মাবতী। তো
তো রত্নসেন অনেক কাহিনী করে হচ্ছে পদ্মাবতীকে শেষে বিয়ে করতে পারছিল, মানে এটা একটা রোমান্টিক ব্যাপার স্যাপার, বুঝতে পারতেছো। তারপরে আমরা আসলে এখানে কোথায় ফোকাস করব, কবিতাটাতে ফোকাস করব। ঋতুবর্ণন মধ্যযুগের একটা কবিতা, এইটার ভাষাটা একটু কঠিন, এটার ভাষাটা একটু কঠিন। না বাড়ি যাওয়ার তো সময় সুযোগ নাই, তোমাদেরকে পড়াই না, তোমাদের থেকেও অ্যাডমিশন ব্যাচ স্টুডেন্টদের ক্ষেত্রে আরো দায়বদ্ধতা বেশি থাকে, বোঝো নাই? শোনো সবাই, একটা জিনিস মনে রাখবা, এইটা অনেকের মনে হইতে পারে খুব কঠিন, কিন্তু আসলে মূল কথাটা খুব সহজ। কিন্তু ভাষাগুলো না 500 বছর আগে বাংলা ভাষাটা কেমন ছিল সেই ভাষায় আসলে লেখা, যার কারণে আমাদের বুঝতে গেলে একটু কঠিন হইতে পারে। সো এইটা নিয়ে আসলে বেশি ওকে, এইটা নিয়ে বেশি ভয় পাওয়ার দরকার নেই। আমি প্রত্যেকটা জিনিস খুবই খুবই মনোযোগ না দিলে কেউ বুঝতে পারবা না। ক্লিয়ার? দেখো, অতিরিক্ত কমেন্ট না করি। এখন আমরা ঋতুর পরিবর্তনের সাথে আমাদের মনের অবস্থার যে একটা পরিবর্তন হতে পারে, যারা যুবক যুবতী আছে তাদের ভিতরে যে রোমান্টিক ভাবসাব উদয় হইতে পারে, হ্যাঁ ওই বিষয়টাই আসলে এখানে কবিতার মাধ্যমে প্রকৃতির সাথে মানব মনের একটা সম্পর্ক সেইটা আসলে বোঝানো হয়েছে। তাইলে প্রথমে তিনি আসলে কার কথা বলছেন? বসন্ত ঋতুর কথা বলেছেন। কার কথা? সবাই খেয়াল করি, বসন্ত ঋতুর কথা বলেছেন। তাইলে প্রথমে তিনি বসন্তের কথা দিয়ে শুরু করছেন। প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, তার মানে কি, যখন বসন্ত আসে তাই না, গাছে গাছে নতুন পাতা হয়, ফুল ফোটে, তো এই সৌন্দর্যটাকে তিনি বলছেন যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। ক্লিয়ার? এই মাত্র আসছে। তাহলে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব। এইবার দেখো, দুই পক্ষ আগে পাছে মাঝে সুমাধব। তাহলে এইখানে ব্যাপারটা কি? দুই পক্ষ আগে পাশে মধ্যে সুমাধব, একটু কঠিন লাগতে পারে, বাট এটা আসলেই সহজ, এটা আসলেই সহজ। দেখো মাত্র আমরা কবিতাটা শুরু করলাম, তো প্যারা নিও না, হ্যাঁ ওকে, রেকর্ড ক্লাস করে নিও। দেখো, প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, তার মানে বসন্ত ঋতুতে যে গাছে গাছে নতুন পাতা আসে এইটার সৌন্দর্যটা তিনি বললেন। তারপরে বলতেছেন দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। এখন এইখানে একটু দেখো, সুমাধব, হ্যাঁ সুমাধব। এইবার দেখো দুই পক্ষ আগে পিচ্ছে, তার মানে কি? এইবার দেখো, শীতের পরে আসে বসন্ত, তাই না? এর আগে হচ্ছে শীত আসে, তারপরে আবার কি আসে? গ্রীষ্মকাল, তাই না? বসন্তের পরে আবার গ্রীষ্ম আসে। তাইলে এখন ব্যাপারটা হচ্ছে এই যে আগে পাশে দুই পক্ষ, একটা হচ্ছে শীত পক্ষ আর একটা হচ্ছে গ্রীষ্ম পক্ষ, কিন্তু মাঝখানে হচ্ছে সুন্দর এই সুমাধবটা হচ্ছে বসন্ত নিজেই। তার মানে উনি বসন্তের সৌন্দর্য দিয়ে কবিতাটা শুরু করলেন, যে প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব। তাহলে দুই পক্ষ, একটা হচ্ছে শীত আর একটা হচ্ছে গরম, মাঝখানে বসন্ত, না শীত না গরম এবং প্রকৃতির সৌন্দর্য। এইটুকু বোঝা গেছে কিনা বলো? এইটুকু কি বোঝা গিয়েছে? প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাচ্ছে মধ্যে সুমাধব। এই দুইটা লাইন বোঝা গেলে সবাই প্লিজ একটু আমাকে রেসপন্স করো যে ওকে ভাইয়া বুঝতে পারছি অথবা বুঝতে পারি নাই। ক্লিয়ার? হ্যাঁ, বোর্ড এক্সাম পর্যন্ত থাকবে, একদম পুরো 27 ব্যাচের বোর্ড এক্সাম পর্যন্ত এই ক্লাসগুলো থাকবে। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এইবার তারপরে দেখো, মলয়া সমীর হইলা কামের পদাতি, মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। দেখো এইখানে একটু আমাদের বোঝার দরকার আছে, মলয়া সমীর আসলে কি? মলয়া সমীর হচ্ছে বসন্তের স্নিগ্ধ বাতাস, ঠিক আছে? বসন্তের বলি না, এটা দক্ষিণা বলতে পারি, দক্ষিণা বাতাস হইলা কামের পদাতি। কাম মানে আসলে এই যে রোমান্টিক একটা ভালোবাসা, তাই না? ভালোবাসা। তাইলে এইখানে উনি এমন একটা বিষয় বোঝাচ্ছে যে মলয়া সমীর, তার মানে দক্ষিণ দিকের বাতাস যে বসন্তকালে আসে, সেই বাতাস যেন তাদের মনে হইলা মানে আসলে তৈরি করে কি? কামের পদাতি, মানে ভালোবাসার একটা আকাঙ্ক্ষা, ঠিক আছে? তারপরে এই যে যুবক যুবতীর মধ্যে যে একটা ভালোবাসা, তাদের যে একটা রোমান্টিক ফিল হওয়া, ওইটাই বলতেছে যে এই বসন্তের সময় নতুন পাতা ঝরে এবং আগে পাচ্ছে শীত এবং গরম। এবং তারপরে বলতেছে এই যে দক্ষিণের যে সমীর মানে বাতাস, আর মলয়া মানে দক্ষিণের মিষ্টি বাতাস। দক্ষিণের মিষ্টি বাতাস আসলে কামের উদ্রেক করে, ভালোবাসা বা এই ধরনের রোমান্টিক ব্যাপার স্যাপার এটার উদ্রেক করে। বোঝা গেছে?
না, এটা পড়ানো হয় নাই নদী। এর পরের লাইনটা দেখো, এগুলো একটু কঠিন আছে। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি। তার মানে কি, এই যে বনস্পতি হচ্ছে এক ধরনের ঔষধি বৃক্ষ, ঠিক আছে, যেটা হচ্ছে মুকুলিত হইল, মানে মুকুলিত হইল, তার মানে বসন্তে হচ্ছে এই বনস্পতি এক ধরনের গাছ, যেই গাছের হচ্ছে তোমার হচ্ছে ফল হয় কিন্তু ফুল হয় না, এরকম একটা ব্যাপার। তাইলে এই বনস্পতি গাছে কি হয়, মুকুল হয়, ঠিক আছে, এইটাই আর কি। বোঝা যায়? একটু কঠিন লাগে নাকি এটা, বলো তোমাদের কমেন্ট একটু দেখি, একটু জানান দাও। না, খুব বেশি দেরি হয় নাই। তাহলে প্রথমে হচ্ছে বসন্ত ঋতু, নতুন গাছে পাতা ধরে। তারপরে কি বলতেছে, দুই পক্ষ আগে পাছে মধ্যে সুমাধব, মানে আগে আর পিছে হচ্ছে শীত আর গ্রীষ্ম, কিন্তু মাঝখানে সুমাধব মানে বসন্ত। মলয়া সমীর হইলা কামের পদাতি, তার মানে মলয় সমীর কি করে, স্নিগ্ধ দক্ষিণের বাতাস কামের উদ্রেক ঘটায় বা ভালোবাসার একটা রোমান্টিক ব্যাপার স্যাপার তৈরি করে। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, কইল মানে আসলে কহিল, কিন্তু এইটা এখানে অর্থ হচ্ছে যে মুকুলিত হইল, ঠিক আছে, এনে হইল হওয়া উচিত। তাহলে বনস্পতি যে গাছ রয়েছে সেই গাছ আসলে মুকুলিত হইল, ক্লিয়ার, ফুল হয় ফল হয় না, এরকম কিছু একটা। যাই হোক, কুসুমিত কিংসুক সঘন বনলাল, একটু কঠিন লাগবে বাট এগুলো আসলেই সহজ। দেখো এই কিংসুক মানে কি, কিংসুক মানে হচ্ছে পলাশ ফুল, সবাই পলাশ ফুল দেখছো না, পলাশ ফুল একদম সুন্দর লাল হয়ে থাকে কিন্তু, তাই না, যখন ফোটে পলাশ ফুল, তোমরা একটু কল্পনা করো কেমন লাল হয়ে থাকে। তাহলে কুসুমিত কিংসুক মানে কি, পলাশ গাছে যখন ফুল ফোটে সেইটা হচ্ছে সঘন বনলাল, তার মানে কি বনের একদম পুরো লাল করে তোলে, একদম সুন্দর একটা লাল ভাইব দেয়। পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, তাহলে এইখানে দেখো পুষ্পিত সুরঙ্গ মল্লী, এই মল্লী মানে আসলে হচ্ছে তোমার ফুল, এবং পুষ্পিত সুরঙ্গ এই যে লবঙ্গ আরেকটা ফুল, আর এই গুলাল মানে আসলে আবির, হ্যাঁ, আবিরের রংটা তোমরা সবাই দেখে থাকবা। তাইলে মূলত পুষ্পিত যে সুরঙ্গ এটা আরেকটা ফুল বোঝাচ্ছে যেটা লাল রং। লবঙ্গ যেটা আমরা মশলা হিসেবে খাই, এটা কিন্তু যখন কাঁচা থাকে তখন কিন্তু এটা লাল আকারে থাকে, ক্লিয়ার। লাইনটা আবার বুঝান, কোন লাইনটা? কামের পদাতি কি, কামের পদাতি হচ্ছে ভালোবাসার জন্য একটা রোমান্টিক ফিল তৈরি করে দেয় দক্ষিণের। মনে করো যে তুমি তোমার হচ্ছে প্রেমিক প্রেমিকা দুইজন আছে, কপতি, হ্যাঁ, সুন্দর একটা বাতাস আসতেছে, তো তখন আসলে তাদের ভিতরে যে একটা রোমান্টিক ফিল উৎপন্ন হয়, এইটা বুঝছো? একটু কঠিন আছে আবার সহজ আছে, ঠিক আছে, একটু কঠিন আছে আবার সহজও আছে, বোঝা গেছে? দেখো, তার মানে এই যে লাল লাল সবকিছু ফুলগুলো, হ্যাঁ, তারপরে মল্লী, তারপর হচ্ছে সুরঙ্গ, পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, তার মানে কি এখানে এই গুলাল মানে হচ্ছে আবির, তাইলে এই সবগুলো মিলিয়ে যেন লাল একটা আভা তৈরি করে। ভ্রমরের ঝংকার কোকিল কলরব, মানে ভ্রমরের যে গুনগুন আওয়াজ আর কি, হ্যাঁ, সাউন্ড, এবং কোকিলের কলরব মানে কি ডাকাডাকি, হ্যাঁ, শুনিতে যুবক মনে জাগে অনুভব, তার মানে কি যারা হচ্ছে যুবক, যারা হচ্ছে কেবলমাত্র যৌবনে পদার্পণ করেছে, তারা যখন এই যে বসন্তের কোকিলের ডাক শোনে, ভ্রমরের যে গুনগুন শব্দ শোনে, এগুলো শুনে আসলে তাদের মনে একটা ভাইব জাগে, তাদের মনে একটা অনুভবের তৈরি হয়, ঠিক আছে। নানা পুষ্প মালা গলে বড় হরষিত, বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, একটু বুঝতে হবে। দেখো এগুলো মধ্যযুগের ভাষা, তো একটু কঠিন আছে ভাইয়া, হ্যাঁ। মল্লী মানে বেলি ফুল, হ্যাঁ, বেলি ফুল, ঠিক আছে। পুষ্পিত সুরঙ্গ মল্লী মানে বেলি ফুল, ঠিক আছে। এটা মধ্যযুগের 400 বছর আগের লেখা এরকমই ছিল। দেখো, নানা পুষ্প মালা গলে বড় হরচিত, এখানে একটু ভালো করে বুঝতে হবে যে নানা ফুল, ঠিক আছে, নানা ধরনের ফুল যেগুলো হচ্ছে তারা মালা হচ্ছে গলায় দেয়, এবং গলায় দিয়ে কি তারা হরষিত, হর্ষ মানে কি জানো, হর্ষ মানে হচ্ছে আনন্দ, হর্ষ মানে আনন্দ, ঠিক আছে। তাইলে তারা নানান ধরনের ফুল গলায় দেয় এবং তারা আনন্দ পায়। দেখো, বিচিত্র বসন মানে হচ্ছে পোশাক, হ্যাঁ, বিচিত্র বসন অঙ্গে তারা হচ্ছে নানান ধরনের পোশাক তারা পরে, এবং চন্দন চর্চিত একটা ব্যাপার স্যাপার। আগেকার যুগে কিন্তু মেকআপ টেকআপ ছিল না, এই চন্দন যেটা সেটা দিয়ে তারা সাজুগুজু বা এই ধরনের ইয়ে করতো। তাইলে ব্যাপারটা কি দাঁড়াইলো, পুরো বসন্তের সময় তাদের যে একটা রোমান্টিক ভাব আসে, এইটা তিনি বর্ণনা করলেন, ক্লিয়ার। অ্যাম্বুলেন্সের শব্দ তো আসবেই ঢাকা মেডিকেল কলেজের পাশে। তাহলে দেখো,
প্রথমে বসন্ত ঋতু নবীন পল্লব, দুই পক্ষ আগে পাছে মধ্যে সমাধব। তাইলে বসন্ত ঋতুতে নতুন পাতা হয়, এটা খুব সহজ কথা। তাহলে আগে পিছে হচ্ছে কি শীত গরম, তার মাঝখানে বসন্ত। তারপরে দেখো এই যে বনস্পতি যে গাছ সেটা মুকুলিত হয়, কিংশুকে মানে কি সুন্দর পলাশ ফুলে লাল হয়ে যায় চারপাশ। হ্যাঁ, এই মল্লী লবঙ্গ গুলাল এই সব কিছু মিলিয়ে যেন একটা আবিরের মতো গুলাল, গুলাল অর্থাৎ আবির, ঠিক আছে? তাহলে আবিরের মতো একটা সুন্দর ইয়ে তৈরি হয় আর কি। লবঙ্গ গুলাল, লবঙ্গ গুলাল হচ্ছে লবঙ্গ ফুল, তোমরা একটা সার্চ দিয়ে দেখতে পারো, লাল রঙের। হ্যাঁ, এবং সুরঙ্গ মল্লী, ঠিক আছে? এখানে মল্লী বলতে বোঝানো হয়েছে বেলি ফুল, তাহলে পুষ্পিত বেলি ফুল, তার মানে কি বেলি ফুল ফোটে। এবং পাশাপাশি এই যে লবঙ্গ গুলাল, তার মানে কি লাল রঙের লবঙ্গ ফুল ফোটে, আবিরের মতো হয়ে যায়। ভ্রমরের ঝংকার এবং কোকিলের যে ডাক, এইগুলো দিয়ে যুবক মনে আসলে অনুভব জাগে, একটা ভাব জাগে। নানা পুষ্প মালা গলে বড় হরচিত, তার মানে কি নানান ফুল ইয়ে দিয়ে তারা অনেক বেশি আনন্দিত থাকে। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, তার মানে কি তারা নানান ধরনের ড্রেস আপ করে। হ্যাঁ, যেহেতু আবহাওয়াটা খুব সুন্দর, এবং চন্দন চর্চিত, চন্দন এক ধরনের হচ্ছে তোমার সৌন্দর্য বর্ধনকারী পদার্থ হিসেবে এখন ব্যবহৃত হয়, কিন্তু তখন তারা চন্দন দিয়ে আসলে সাহায্য করতো। ক্লিয়ার? হিপনোটাইজ দ্য অ্যাডোলেসেন্স। আশাদায়ক ঋতু বর্ণন, এইটা আসলে ওই রকম ঋতু বর্ণনই। দেখো দেখো এরপরে কি বলছে, নিদাগ। নিদাগ মানে কি? নিদাগ মানে হচ্ছে গ্রীষ্ম। সম এ এইভাবেই লিখতো তখন সবাই। অতি প্রচন্ড তপন, তপন মানে হচ্ছে আসলে সূর্য। তাইলে ব্যাপারটা কি, যখন হচ্ছে নিদাগ মানে গ্রীষ্মকাল আসে, নিদাগ মানে কি গ্রীষ্ম, তাহলে যখন হচ্ছে গ্রীষ্মকাল আসে তখন হচ্ছে প্রচন্ড তপন, মানে কি সূর্য অনেক বেশি তাপ দেয়, এটা তো সিম্পল। রৌদ্র ত্রাসে রহে ছায়া চরণ শরণ। আচ্ছা, মনে করো আমরা যখন প্রচুর রোদ থাকে তখন কিন্তু ছায়াকে তুমি খুঁজে পাবা না, পায়ের তলায় যেন চলে গেছে। তাহলে তুমি যখন দাঁড়িয়ে থাকবে নিজের ছায়াটা তুমি কিন্তু পাবা না, তখন হিউজ অ্যামাউন্ট অফ তুমি হচ্ছে সূর্যের আলো পাবা। তাই বলতেছে যে রৌদ্রের ত্রাসে মানে রোদের ভয়ে ছায়া হচ্ছে চরণে শরণ, মানে কি পায়ের তলায় একদম থাকে, পায়ের তলায় ইয়ে চলে যায়। মানে চরণ মানে পা, আর শরণ মানে চরণের আশ্রয় নেয়, ঠিক আছে? তার মানে কি ছায়া হচ্ছে এই সূর্যকে ভয় করে, এবং ভয় করে হচ্ছে তোমার পায়ে